এই মডেলটা জানেন এমন কোনো মানুষ নাই, তবে আমি একটু মনে করিয়ে দিই যে রাদারফোর্ড কি করছিল, একটা স্বর্ণপাত নিছিল এবং এখান থেকে আলফা করে নিক্ষেপ করছিল। আর সে, আমি কিন্তু ডিটেলসে সবকিছু এখন বলবো না, আমি আগে বলে দিছি কারণ এগুলো সব পারো। তো সে একটা স্বর্ণপাত নিছিল, তো দেখা গেছে যে দেখো এই স্বর্ণপাত থেকে দেখা যায় যে সবগুলাই কি এখানে জিঙ্ক সালফেটের পর্দাকে কি করছে, দীপ্তিমান করছে। একটু খেয়াল করো, সে মারছিল আলফা কণা, আলফা কণা দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। দেখো এই আলফা কণাগুলো মারছিল, সে দেখছে যে এই জিঙ্ক সালফেট কণাকে খালি দীপ্তিমান করে, এই জিঙ্ক সালফেটের যে পর্দাটা দীপ্তিমান করে সবগুলা কণায়। সে দেখলো যে প্রতি 19,000 বা প্রতি 20,000 মধ্যে মাত্র একটা ফিরে আসে। কয়টা ফিরে আসে? একটা। তো সে এবার মতবাদ দেওয়া স্টার্ট করলো, যে বলতেছে পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জড বস্তু বিদ্যমান। এখন সে কথাগুলো বুঝো। সে দেখলো যে সে মারলো ধনাত্মক কণা, 20,000 মধ্যে একটা ফিরে আসতেছে। তাও দেখো, যেহেতু একটা ফিরে আসতেছে, সে মারছে প্লাস, তাহলে প্লাস গুলি ফিরে আসবে। ঠিক আছে, ধরো এখানে তুমি যাইতেছ, আবার তুমি এদিক দিয়ে দেখতেছো যে একটা প্লাস, তাহলে প্লাসে প্লাসেই কি বিকর্ষণ করবে, চলে আসবে। তাইলে সে বলতেছে পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তু বিদ্যমান, আর এই ভারী বস্তুর নামই কি, নিউক্লিয়াস। একটা মতবাদ। দ্বিতীয় মতবাদ দিছে যে বলতেছে দেখো এই নিউক্লিয়াসের জন্য জায়গা কয়টা, দেখো প্রতি 20,000 মধ্যে একটা মাত্র ফিরে আসে। তাহলে বোঝা গেছে পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। সে বলতেছে যে নিউক্লিয়াসটার আয়তন পরমাণুর আয়তনের তুলনায় অতি নগণ্য, এই কথাটা সে বলতেছে। তো আমরা যদি একটু বলার চেষ্টা করি, দুইটা কথা। তৃতীয় কথা, তার একটু শয়তানা লাগছিল, এই জন্য সে বলছে যে সৌরজগতের সোজা চারদিকে গ্রহগুলো যেমন ঘুরে, ইলেকট্রন গুলো তেমন ঘুরে। কিন্তু এই কথাটা তার কি ছিল, ভুল ছিল। তো সেই ভুলগুলা কি, এবার রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা একটু বলি। সীমাবদ্ধতা ছিল এই যে সেই কথা বলছে এটা ভুল। কেন? সে বলছে সৌরজগতের গ্রহ গুলা যেমন ঘুরে, ইলেকট্রন গুলো তেমন ঘুরে, এরকম চিত্রটা। কিন্তু সৌরজগৎ গ্রহের কোনো চার্জ আছে না, গ্রহের কোনো চার্জ নাই, কিন্তু ইলেকট্রন কোন চার্জ যুক্ত, ঋণাত্মক চার্জ যুক্ত। আশা করি সবাই এটা জানো। তো এই একটা ভুল। আবার বিজ্ঞানী গ্লেন ম্যাক্সওয়েল না, শুধু ম্যাক্সওয়েল বলছে যে যদি এই যে এরকম যদি সৌরজগতের মতো যদি ঘুরতে থাকতো, ঘুরতে 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 একসময় শক্তি বিকিরণ করতো আর নিউক্লিয়াসে পরিণত হইতো, তাহলে এটা কি হয়? হয় না। এই জন্য বোঝা গেল যে রাদারফোর্ড এই দুটা কথা ভুল, এবং পরমাণুর বর্ণালীর কোনো ব্যাখ্যা নেই রাদারফোর্ড। আশা করি এইটুকু সবাই ক্লিয়ার। এবার আসো বোরের পরমাণু মডেলের কথা একটু বলার চেষ্টা করি। বোরের পরমাণু মডেলটা কি ছিল বলতো, যে এই যে রাদারফোর্ড যে ভুলটা করছিল, যে কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দেয় নাই, রাদারফোর্ড করছিল কি, রাদারফোর্ড করছিল হলো যে বলতেছে যে, এক মিনিট, হ্যাঁ সবাই আশা করি বুঝতে পারতেছো, ক্লাসটা না বুঝলে আমাকে কিন্তু বলতে হবে, ঠিক আছে? কি জন্য করা লাগবে, ওকে। দেখো একটু খেয়াল করি, সবাই খুব কেয়ারফুলি তাকাও, আশা করি সব বোঝা যাইতেছে। বোর্ড সম্পূর্ণ ক্লিয়ার না দেখা যায় আমাকে একটু বলবা, ঠিক আছে? ওকে, একটু যদি খেয়াল করো, তো বিজ্ঞানী নিলস বোর কি করলো, এই ব্যাপারগুলো সবগুলো সংশোধন করে ফেললো। এই বোর এসা বললো যে রাদারফোর্ড যে ভুলগুলো করছিল, বোরের সেই ভুলগুলো সংশোধন করে দিচ্ছে। বোর বলতেছে যে না, ইলেকট্রন গুলা কে এল এম এন এরকম বহুশক্তি স্তরে বিভক্ত হয়। সে কি বলতেছে যে ইলেকট্রন গুলা কে এল এম এন এরকম বহুশক্তি স্তরে কি হয়, বিভক্ত হয়। এবং 1 নম্বরের জন্য কে, 2 নম্বরের জন্য এল, 3 নম্বরের জন্য এম, 4 নম্বরের জন্য এন, 5 নম্বরের জন্য ও, এগুলো বলে দিল। তো আবার বোর বললো ইলেকট্রনের কৌণিক ভরবেগ, একটু খেয়াল করতে হবে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2 অখণ্ড গুণিতক। খুব ভালো করে খেয়াল করো, ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2 অখণ্ড গুণিতক। দেখো আমরা 1 নাম্বার ইম্পর্টেন্ট জিনিস পাইলাম রাদারফোর্ড আর বোর, আর কি বোরের পরমাণু মডেল। তোমরা এগুলার সাজেশন আগার ধরে ফেলবা। 2 নাম্বার, দেখো বোরের পরমাণু দ্বিতীয় শিক্ষার্থী ছিল কি, ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2 অখণ্ড গুণিতক। এইখান থেকে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূত্র, mvr = nh/2π। তো এইখান থেকে আবার একটু কথা আছে, সেই কথাগুলো একটু এখন ডিটেইলসে বলি। দেখো এইখানে তোমাকে যদি এরকম চায়, খুব ভালো করে খেয়াল করতে হবে। দেখো mvr = nh/2π। যদি তোমাকে চায় কৌণিক ভরবেগ, কি চায়, কৌণিক ভরবেগ, ধরো একটা বললো যে এততম কক্ষপথের কৌণিক ভরবেগের মান কত,
তখন এই ছিল প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এটা তুমি জানো, আমরা ডিটেইলসে পড়া দিয়েছি না। এর মান 3.1416 আর এর মান যে কক্ষপথ হলো সেই কক্ষপথে কৌণিক ভরবেগ যদি বলে, খুব ভালো করে খেয়াল করো, যদি বলে কৌণিক ভরবেগ তাহলে এইটাই পুরোটা কৌণিক ভরবেগ, শুধু মান এখানে বসাইবা, শেষ। কিন্তু যদি বলে কৌণিক বেগ, একটু খেয়াল করতে হবে, যদি বলে কৌণিক বেগ তখন কিন্তু শুধুমাত্র একটু খেয়াল করতে হবে যে এখানে কৌণিক বেগ আর হলো রৈখিক বেগ। খুব ভালো করে মনোযোগ দাও, রৈখিক বেগ। দেখো, যদি রৈখিক বেগ বা খালি বেগ বলে, একটু খেয়াল করো সবাই, রৈখিক বেগ বা শুধু বেগ যদি বলে তাহলে শুধুমাত্র বি এর মান বের করবা। তখন বের করবা বি ইকুয়াল টু, দেখো এই যে এম মান নিচে চলে যাবে, এম এস এম আর 2 বুঝতে পারছো সবাই? কিন্তু যদি কি হয় একটু খেয়াল করো সবাই, যে দেখো যদি বলে রৈখিক বেগ তাহলে এই বিটা রাইখা এগুলো নিচে চলে যাবে। আর যদি বলে কৌণিক বেগ তখন কি হবে? কৌণিক বেগ হলো বি বাই আর, খেয়াল করতে হবে, কৌণিক বেগ হলো কি বি বাই আর ইকুয়াল, একটু খেয়াল করো, এবার এখানে বি বাই যদি আর নেই তাহলে এখানে একটা আর নিছি, তাহলে বোঝা গেল যে এইখানে আর টার দিতে হবে। তাহলে এক্স্যাক্টলি ব্যাপারটা কি করতেছে, তাহলে বি বাই আর মান তুমি বের করবা। তাহলে এক্স্যাক্টলি আমি এটা এখানে একটু লিখি, দেখো এম বি আর ইকুয়াল টু এম এস বাই কি 2 তার মধ্যে দরকার বি বাই আর। তাহলে দেখো আমি যদি বি আর আরেকটা আর আনলাম, আরেকটা আর এখানে আনা মানে কি বলতো, এখানে একটা আর দিয়ে দেওয়া, তাহলে এন ইজ বাই কি 2 দেখো তাহলে আমাদের রাখতে হবে কি শুধু বি বাই আর। তাহলে বি বাই আর রাখা দিলাম, আর এখানে হলো কি এন এস বাই 2 এখান থেকে এমটা উপরেরটা নিচে চলে আসছে, এই আর 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 স্কয়ার। তাহলে দেখো এটা হলো কি বলতো কৌণিক বেগ। যদি বলে কৌণিক বেগ কত, তখন আমরা ভি বাই আর কে মান বের করব। কথা বুঝা গেছে? আবারও বলি, এখানে 3টা পেজ, এই সূত্রটা দিয়ে কিন্তু অঙ্ক আসতেই পারে, স্বাভাবিক কথা। তাহলে আমরা বলবো কি, যদি বলে কৌণিক ভরবেগ তাহলে পুরা এইটারই মান শুধুমাত্র এখানে মান বসাবো। যদি বলে রৈখিক বেগ বা বেগ তাহলে সুতরাং শুধুমাত্র বি ইকুয়াল টু এটা। আর যদি বলে কৌণিক বেগ তখন কিন্তু বি বাই আর মান বসাইতে হবে। এবার আমরা এটার জন্য ছোট্ট একটা অঙ্ক করে দিই, খুব তাড়াতাড়ি। আশা করি সবাই বুঝতে পারতেছো। না বুঝলে আমাকে নো বলবা, আর বুঝে থাকলে ইয়েস বলে দাও সবাই। এবার একটু খেয়াল করো, আমরা যদি এখান থেকে একটা অঙ্ক করি, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা দেখার চেষ্টা করি। এখানে আমাকে একটা চিত্র দিয়ে দিল, এটা দিয়ে বললো এইটা এখানে 7টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন? 7টা ইলেকট্রন। বললো যে এই এটা ধর একটা ফি, এই মূলটার নাম ফি। ফি এর সর্বশেষ শক্তি স্তরের কৌণিক বেগ কত? কৌণিক বেগ কয়টা ইলেকট্রন? 7টা ইলেকট্রনের জন্য কৌণিক বেগের মান কত? একটু খেয়াল করো, আমরা একটু শিখছিলাম বি বাই আর ইকুয়াল টু এই সূত্রটা একটু আগে যেটা বানাইছিলাম। একটু খেয়াল করো এখানে আর মান আছে কিনা। তোমাকে ব্যাসার্ধ দিয়ে দিছে, কক্ষপথের ব্যাসার্ধ বলো, কিচ্ছু দেয় না, কক্ষপথের ব্যাসার্ধটা দেয় নাই। তাহলে আমার কক্ষপথের ব্যাসার্ধ বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কিন্তু জানি এইরকম যদি বলে যে সর্বশেষ শক্তি স্তরের কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা সবাই জানি। আমরা কি এই সূত্রটা সবাই জানি? দেখো একটু খেয়াল করি, আমরা এই সূত্রটা আমরা সবাই জানি। তোমরা না বুঝলে আমাকে বলো যদি কোনো কিছু সমস্যা থাকে। দেখো আবার বলি কথাটা, প্রশ্নটা আগে বুঝি। এর একটা চিত্র দেওয়া আছে, বলছে ইলেকট্রন 7টা, মানে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন সেটা আর কি। এখানে ইলেকট্রন 7টা একটু প্যাচ লাগিয়ে দিল আর কি। তাহলে পি এর সর্বশেষ শক্তি স্তরে কৌণিক বেগ, মানে 7টা ইলেকট্রনের জন্য কৌণিক বেগ কত? কৌণিক বেগ চাইছে। তাহলে কৌণিক বেগের সূত্র ছিল আমরা জানি ভি বাই আর। তাহলে আর তো নাই, ব্যাসার্ধ দিয়ে দেয়, কক্ষপথের ব্যাসার্ধ দিয়ে দেয়। তাহলে আমরা জানি কক্ষপথের ব্যাসার্ধ বের করতে হবে। কক্ষপথের ব্যাসার্ধ কি বলতো, ই নট এম স্কয়ার এস স্কয়ার পাই এম জেড স্কয়ার। একটু খেয়াল করো সবাই, এটাকে বের করে নিয়ে আসতে হবে। আমরা এই ই নটের মান সবাই জানি, শূন্য স্থানে বেদন যোগ্যতা। তাহলে এটার মান আমাদের মুখস্থ 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -34। আসো n কি? n হলো কক্ষপথের সংখ্যা। দেখো কত কক্ষপথ, 1 2 3 তম কক্ষপথ, n এর মান 3। s এর মান প্লাঙ্কের ধ্রুবক কত বলতো? 6.626 বা 6.624 ইনটু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। 3.1416 m। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। m হলো ইলেকট্রনের ভর। কিসের ভর? ইলেকট্রনের ভর। এই যদি ইলেকট্রনের সর্বশেষ ইলেকট্রনের দিত, এরকম 9.1 ইনটু 10 টু দি পাওয়ার -31 নিউটনের ভর আমরা জানি। এগুলো সব মুখস্থ। z যেটা পরমাণুর সংখ্যা। একটু খেয়াল করো তো, এখানে আমরা জানি তৃতীয় কক্ষপথে আছে কয়টা? 7টা। এখানে 2টা, এখানে তাহলে অবশ্যই 8টা আছে। আর এই 10টা, 10 এর সাথে কয়টা? 17টা। তাহলে সুতরাং ভরের সংখ্যা কত? 17।
ইন্টু ইলেকট্রনের চার্জ সবাই জানি কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কি 19 মাইনাস আর কি, তো এটা দেওয়া লাগে না, মাইনাস কারণ হোল স্কয়ার তো হয়েই যায়। তো এইখানে বের হয়ে যাবে আর এর মান। যদি আর এর মান এখান থেকে বের করে ফেলি তাহলে সেই আর মান আমরা কোথায় বসাবো? এবার এখানে বসাবো। একটু আগে তো শিখেছিলাম একটা আর বেশি আইন আর স্কয়ার করা লাগে, তাহলে সুতরাং এখানে হয় b বাই r ইকুয়াল টু এখানের মানটা দেয় n s, আর এখানে 2 পাই আর এখানে m টা নিচে, আর ওই যে একটা আর আইন আর টা দিলে এখানে আর স্কয়ার হয়। তাহলে দেখো এই আর মান এখানে বসিয়ে দিব, আর এগুলো তো জানি n is জানি 2 জানি 5 জানি m তো জানি, আর আর মানটা আমরা এখান থেকে বের করে এখানে বসিয়ে দিলাম। তাহলে এভাবেই কিন্তু আমরা কৌণিক বেগটা বের করতে পারি, যদিও একটু ক্রিটিক্যাল, আর মানটা বের দেয়নি, আর মানটা দিয়েও দিতে পারে। তো আশা করি এবার সবাই বুঝতে পারছে। এইটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানার চেষ্টা করতে হবে, আমাকে জানাও যে ইয়েস লিখে জানাও সবাই যে এটা বুঝছো কিনা, আমি দেখবো যে ইয়েস, সবাই ইয়েস লেখো যদি বুঝে থাকো এই ব্যাপারটা। এই হলো আমাদের রাদারফোর্ডের বোরের মডেল ছিলাম আমরা, বোরের দ্বিতীয় মডেল ছিল। এবার বোর তৃতীয় নম্বর মডেলে কি বলছে? বলছে ইলেকট্রন যদি নিম্ন কক্ষ থেকে, দেখো ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি কি ঘটে? শোষণ ঘটে। আবার উচ্চ থেকে নিম্নতে আসে শক্তি কি ঘটে? বিকিরণ ঘটে। আবার বলি, ইলেকট্রন যখন নিম্ন থেকে উচ্চতে যায়, নিম্ন থেকে কই যায়? উচ্চতে যায়, শক্তির শোষণ ঘটে। অবশ্যই শক্তি লাগবে, শোষণ ঘটে। আর সেই ইলেকট্রন গুলা নিম্নতে আসলে আবার শক্তির বিকিরণ ঘটে। এটাই বলছে কে বলতো? বিজ্ঞানী বোর তৃতীয় শিক্ষার্থীতে। তাহলে সে এইটাই বলছে যে ইলেকট্রন যখন উচ্চ নিম্নতে আসে তখন এটা বলা হয় বর্ণালী। খেয়াল করবা, বোর যে বর্ণালী ব্যাখ্যা দিছিল সেই বর্ণালী কিন্তু হাইড্রোজেন ও হাইড্রোজেন সদিশ মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে হাইড্রোজেন, আমি যদি বলি এখানে হিলিয়াম প্লাস, তাও তো হাইড্রোজেন, কারণ একটা ইলেকট্রন চলে গেলে হাইড্রোজেন। আবার আমি যদি বলি লিথিয়াম 2 প্লাস, তাও তো হাইড্রোজেন। দেখো তো লিথিয়াম 3 মাইনাস 2, তবে খেয়াল করবা লিথিয়াম 3 প্লাস কিন্তু হবে না। আবার ধরো বোরন, তাহলে পারমাণবিক সংখ্যা 1 হয়ে যেতে হবে। তাহলে এগুলোর জন্য সে বিবন্ধনের ব্যাখ্যা দিছিল। এবার দেখো বোরের সীমাবদ্ধতা কি আছে। বোরের সীমাবদ্ধতা হলো সে যে কথাগুলো বলছিল বন্ধনের ব্যাখ্যা, সেগুলো কিন্তু কি হয় না বলতো? হাইড্রোজেন ও হাইড্রোজেন সদস্য মৌলের ক্ষেত্রে বন্ধনের ব্যাখ্যা দিতে পারছে, অন্যগুলোর ক্ষেত্রে বন্ধনের ব্যাখ্যা দিতে পারেনি। আবার এই যে ইলেকট্রন নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তির শোষণ, আবার উচ্চ থেকে নিম্ন শক্তির বিকিরণ ঘটে। এই বিকিরণ ঘটলে আমরা জানি একটা বন্ধনের একটা সূক্ষ্ম রেখা সৃষ্টি হওয়ার কথা, এই রেখা সম্পর্কে সে কোনো ধারণা দিতে পারে নাই। তো এগুলো ছিল আমার বোরের সীমাবদ্ধতা। এবার আসো বোরের, আমরা যদি এই সীমাবদ্ধতা গুলো থেকে একটু যদি বলি, আমাকে একটু জানাও যে ইয়েস লিখে যে সবাই বুঝতে পারতেছে কিনা। হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাই, স্ক্রিন মারার সুযোগ দেন। ওকে, এটা কমপ্লিট করতে হবে, ফার্স্ট করতেছে। ওকে আচ্ছা, তো সবাই আমাকে একটু একটু কমেন্টে ছোট্ট করে একটু জানাও, তাহলে আমি একটু তাহলে একটু সময় নিচ্ছি, আমি সময় নিচ্ছি, একটু সময় নিচ্ছি, অল্প একটু সময় নিচ্ছি। ইয়েস ইয়েস লিখে জানাও। আল্লাহ কে বল, ওকে আচ্ছা, চুলগুলো আমরা ঠিক নেই না? আচ্ছা, চুলগুলো তো আছে, তো জন্য মানুষ নেই। হ্যাঁ ওকে, তাহলে আশা করি সব বুঝতে পারছো। তো তাহলে আমরা বুঝলাম কি বোরের মডেলটা হাইড্রোজেন ও হাইড্রোজেন সদৃশ মৌলের ক্ষেত্রে ব্যাখ্যা দিতে পারছে। তো অবজেক্টিভ আসতে পারে তোমাদের যে বলতো যে হাইড্রোজেন He2+ এটার ক্ষেত্রে দিতে পারে কিনা বোরের পরমাণু মডেল? না। কেন? এটা হাইড্রোজেন সদৃশ না, কারণ হাইড্রোজেনের মতো পরমাণু সংখ্যা আসে না। কেন? যদি বলে লিথিয়াম প্লাস, এটা কি দেয়? দেয় না। সরি দেয়, হ্যাঁ দেখো একটু খেয়াল করতে হবে, এটা দেয় না। আবার বলি লিথিয়াম 2+, তাহলে এটা কিন্তু কি দেয়। তো খেয়াল করতে হবে, মানে আমরা জানি লিথিয়াম কত বলতো 3, প্লাস হলে আমরা জানি ইলেকট্রন মাইনাস, তাহলে কত হয় 2, তাহলে এটা কি দেয় না, হাইড্রোজেনের মতো না। আর যদি লিথিয়ামের কথা বলতো ইলেকট্রন সংখ্যা পরমাণু সংখ্যা 3 থেকে 2 গেলে কত থাকে 1, তাহলে সুতরাং এটা হাইড্রোজেন সদৃশ, এটা বোরের পরমাণুর ব্যাখ্যা দেয়। তো আশা করি এই ব্যাপারটা বুঝে গেছি আমরা। তাহলে বোর এর পরমাণু মডেল থেকে যে অঙ্কগুলো আসে সেগুলো একটু ছোট্ট করে কথা বলি। দেখো এই যে বর্ণালী, আমরা যদি উচ্চ থেকে নিম্নতে আসলে কিন্তু বর্ণালীর সৃষ্টি হয়, তাই না? আমরা এই ব্যাপারটা জানি যে বোরের যে মডেলগুলোকে সে নাম দিয়েছিল লাইম্যান, ব্রামার, ফাস্টেন, ব্রাকেট, ফোন্ট আর কি হামফ্রিস, তাই না? দেখো
যদি আমি এই কথা বলি লাইম্যান কি এল দাও কে এল এম এন ও আর কি পি, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর। তাহলে 1 নম্বর শেল কিন্তু ছিল নাম কি লাইম্যান, 2 নম্বর ছিল কি ব্রামার, 3 নম্বর পাস্টেন, 4 নম্বর ব্র্যাকেট, 5 নম্বর ফোন, 6 নম্বর কি হামফ্রিজ। একটু খেয়াল করো পরীক্ষা প্রশ্ন সেরকম যে যদি ইলেকট্রন ব্র্যাকেট থেকে ব্রামারে যায় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত, তরঙ্গ সংখ্যা কত, কম্পাঙ্ক কত। একটু খেয়াল করো তো ব্র্যাকেট থেকে ব্রামারে যে কথা, এন থেকে এল এ সেই কথা, আবার 4 থেকে 2 এ সেই কথা। আবার আমি যদি চিত্র আইকা এখানে একটু চিত্র আইকা ইন্ডিকেট করে দেই যে এই যে 4 থেকে 2 আসছে, এ থেকে বি তে আসলে তরঙ্গ দৈর্ঘ্য কত, তাও একই কথা। আবার আমি যদি বলি যে ব্রামার সিরিজের, একটু খুব কেয়ারফুলি তাকাও সবাই, ব্রামার সিরিজ এর দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, দ্বিতীয় লাইন এর তরঙ্গ দৈর্ঘ্য কত। আচ্ছা এই যে ব্রামার সিরিজ, তুমি খেয়াল করবে ব্রামার সিরিজ বলছে, তাহলে ব্রামার বললে কোন সিরিজ, 2 নং সিরিজ, তাহলে n1 কত 2। এবার লাইন কত নাম্বার, 2 নাম্বার, ব্রামার থেকে 2 নাম্বার। একটু কথা খেয়াল রাখবে ব্যাপারগুলো, এগুলো পড়াইছিলাম তো আবার বলি যে আমরা জানি n1 1 হইলে n2 হইতে পারে 2 3 4 5, কারণ উচ্চ থেকে নিম্নতে আসবে। n2 যদি 2 হয় তাহলে n1 যদি 2 হয় n2 হইতে পারে 3 4 5 6। এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে আমরা ডিটেইলসে অনেক সময় কথা বলছি। একটু খেয়াল করো যে n1 এর মান যদি 2 হয় তাহলে দ্বিতীয় লাইন বলছে, তাহলে n2 এর মান কত বলো তো, অবশ্যই 4। তাহলে এই কথাটাও কি সেম। এবার আমাকে তো ধরো বললো তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তাহলে আমরা এক্স্যাক্টলি এই সূত্রটা সবাই জানি যে আমরা এর একটু মুছে দেই, 1/λ = rs * 1/n1² - 1/n2²। তোমরা কোন সময় পেছাইবা না, খেয়াল রাখবা n1 এর মান ছোট, n2 এর মান কি বড়, তাহলে এখান থেকে ল্যামডা বের করা যায় না। আর rs এর মান সেন্টিমিটারে যদি নেই তাহলে কি হবে 10 9 6 7 8 আর 1/2² - 1/4²। তাহলে এখানে বের হয়ে যাবে আমাদের উল্টে দিলে ল্যামডা। খেয়াল করবা আর তরঙ্গ সংখ্যা 1/λ তরঙ্গ সংখ্যা, দুটো কম্পাঙ্ক, কম্পাঙ্ক ইকুয়াল কি c/k মিউ ইকুয়াল c/λ, c মানে আলোর বেগ ল্যামডা, ই যদি বলেন ই ইকুয়াল কি hc/λ, যদি বলেন শক্তি কত ই ইকুয়াল কি hc/λ। এই ছিল কি প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻³ c হলো আলোর বেগ 3 × 10⁻⁴। তবে খেয়াল রাখবা এখানে যদি আমরা সেন্টিমিটারে নেই তাহলে এর মান 10⁻10, আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য আমরা যেটা বের করব, তরঙ্গ দৈর্ঘ্য সেন্টিমিটারে বের করি তাহলে কিন্তু আলোর বেগটা 10⁻10 হবে। ঠিক আছে, আশা করি এই কনসেপ্টটা অঙ্ক আসলে আমরা পারবো। যদি বলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, ধর বললো লাইম্যানের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে লাইম্যানের এটা 1 আর সর্বোচ্চটা আলফা। তো আশা করি সবাই এই ব্যাপারটাও বুঝতে পারতেছে। আর এর মান 10 9 6 7 8, ও 10 9 6 7 8, হ্যাঁ ঠিক আছে, গুড। 10 9 6 7 8 বলছিলাম কিন্তু ঠিক। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, দেখা যায় না? ওকে, আমার মনে হয় যে কলম ইয়ার কারণে, কলমের কালির কারণে। ওকে ওকে ওকে, আর তোমরা কি ক্লিয়ার দেখতে পাইতেছো সবাই? ক্লিয়ার? আমাকে সবাই জানাবে যদি জানো তো সবার কাছে ক্লিয়ার কিনা। ওকে, হ্যাঁ আমাকে একটু জানাও যে সবার কাছে ক্লিয়ার কিনা। ওকে, তাহলে আশা করি এইটা অঙ্কটা পারবা। তাহলে আমরা দ্বিতীয় নম্বর জিনিস পাইলাম, দেখো রাতারফোর্ড বড় পরমাণু মডেল, এবং তৃতীয় নম্বর জিনিসটা পাইলাম যে যেটা সবচেয়ে বেশি পরীক্ষা আসতে পারে, এর ভিতরে তৃতীয় নম্বর আছে এই অঙ্কটা 1/λ * rs * 1/n² - 1/n2², এই টাইপের ম্যাথটা। ঠিক আছে, খেয়াল করো। এবার আমরা আর কক্ষপথের ব্যাসার্ধ এবং এর মাধ্যমে যদি অঙ্ক দেখি, আর n যদি বলে n তম কক্ষপথের ব্যাসার্ধ, এই সূত্রটা একটু মুখস্থ করে বলতে হবে, n² r² 4π² mz², আর কক্ষপথের শক্তি -2π² mz² e⁴/n²s²। তো এগুলো সূত্র কিন্তু মুখস্থ রাখা লাগে। এগুলো হাইড্রোজেন হাইড্রোজেন সদৃশ মৌলের বোরের কক্ষপথের বেলায় কিন্তু ইউজ করা হয়। তো এই ব্যাপারগুলো একটু ভালো করে খেয়াল রাখবা। আর মান ই এর মান, শক্তির মান। তো খেয়াল মাঝে মাঝে শক্তিগুলো যখন রূপান্তরিত হয় তখন আমরা কিন্তু 1/λ এর মাধ্যমে কইরা ই মান বের করে ফেলতে পারি, সেটা কিন্তু মিলে যায়। তো এই সূত্রগুলোর একটু প্রাধান্য দিবা এবং সবাই খেয়াল রাখবা। এবার আমরা শিখবো হলো কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, ওকে, এবার আমরা শিখবো হলো কোয়ান্টাম সংখ্যার কিছু ম্যাথ। আচ্ছা, এটি একটু তেমন একটা ক্লিয়ার দেখতেছি না আমি। এই সূত্রগুলো মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, বেশি
দিকটা পুরোপুরি দেখা যায় না। হ্যাঁ মিথ্যে মিফু, হ্যাঁ গুড, ওকে। আচ্ছা তো ওকে ঠিক আছে। আচ্ছা তোমাদের কি ক্লিয়ার কিনা বলো, আমাকে একটু ক্লিয়ার কিনা বলো, ফুল ক্লিয়ার কিনা? হ্যাঁ আশা করি এখন ক্লিয়ার। হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে আমরা এই সূত্রগুলো আগে বোঝানো হয় না কেন আমাদের, এই আস্তে আস্তে কত নতুন কিছু পাবা, ঠিক আছে, জীবনে আর অনেক নতুন কিছু দেখবা, অনেক কিছু জানবা। আচ্ছা সবাইকে ক্লিয়ারলি দেখতে পাইতেছো নাকি আমি ইয়ে দিব? হ্যাঁ আশা করি ক্লিয়ার। হ্যাঁ এখন আমি দেখতেছি ক্লিয়ার, ওকে। আমি বুঝতে পারি যে আচ্ছা তাহলে এইটা এই কক্ষপথের শক্তি দিয়ে অঙ্ক আসতে পারে। তাহলে এই দুটারে তুমি এখানে রাখতে পারো, বা মোস্ট ইম্পর্টেন্টের ভিতরে আমি যেগুলো সেগুলো বলতেছি। এবার কোয়ান্টাম সংখ্যার কথা বলি। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হলো কোয়ান্টাম সংখ্যা। তো এই কোয়ান্টাম সংখ্যাটা আসলে ডিটেইলসে পড়াইতে গেলে অনেক সময় ব্যাপার আছে। তো এই কোয়ান্টাম সংখ্যার জন্য আমার কিন্তু একটা লাইভ ক্লাস আছে। তো ওই লাইভ ক্লাসটা সবাই কোয়ান্টাম সংখ্যার জন্য দেখে ফেলবা। তবে এই কোয়ান্টাম সংখ্যাটা আমি এখন বুঝতে গেলে অনেক সময় ব্যাপার, তো ওইটার জন্য এটা রাখলাম লাইভ ক্লাস। এটা কেন রাখবা? লাইভ ক্লাস অবশ্যই দেখতে হবে সবার। এইবার সময়ের 4 নম্বরে যদি ক্ষয়ের জন্য যদি যেগুলো বলি, আউটবাউ নীতি। আমরা জানি ইলেকট্রন কম শক্তি সম্পন্ন অর্বিটালে আগে প্রবেশ করবে। তো আউটবাউ নীতি, হুন্ডের নীতি, ফলির বর্জন নীতি, তারপরে আমি বলি এগুলো একটু সবাই ভালো করে খেয়াল করতে হবে। আসতে পারে পরীক্ষায় আউটবাউ নীতি। আউটবাউ নীতিটা আমরা জানি ইলেকট্রন কম শক্তি সম্পন্ন অর্বিটালে আগে প্রবেশ করবে, তাহলে n প্লাস l এর মান, পরীক্ষা প্রশ্ন আসে যে n প্লাস l এর মান দ্বারা কি ব্যাখ্যা করা হয়? তার আমরা জানি যার n প্লাস l এর মান কম সেটা ইলেকট্রন আগে প্রবেশ করে। হুন্ডের নীতি ইলেকট্রনের বন্টনের নীতি, তাই না? এই ইলেকট্রন গুলো আমরা জানি কি সর্বাধিক ভিতর অবস্থানে যায়, সেটা কার নীতি? হুন্ডের নীতি, তাই না? ধরো আমি যদি একটা মৌল লিখি, ধরো নাইট্রোজেন, নাইট্রোজেন কত 7, ইলেকট্রন কত 1s2, 2s2, 2p কত 3। এখন আমি যদি ইলুমিনেট করি এটা হুন্ডের নীতি অনুযায়ী, তাহলে তিনটা কি করতে হবে? আলাদা বিন্যস্ত করে দিতে হবে। এবার বিন্যস্ত করে দিতে হবে, এই একটা, দুইটা, তিনটা। আমি যদি কি করলাম যে দুইজনটা একবার রেখে দিলাম, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে বিজোর অবস্থান, সর্বাধিক সংখ্যক বিজোর অবস্থানে প্রাপ্ত হয়, এটাই হলো কার নীতি? হুন্ডের নীতি। এটা গেল। তারপরে হলো পলিপর্জন FeOH3 আছে, ফেরিক হাইড্রোক্সাইড। এখানে আমাকে দিয়েছে KSP ইকুয়াল টু, দেখো KSP এর মান হলো 1.8 × 10⁻⁵। এখন আমাকে বলতেছে যে এখানে দ্রাব্যতা অ্যাসিড কত। তাহলে আমরা জানি কি বলতো, FeOH3 এটা যদি আমরা করি তাহলে কি Fe3+, দেখো এটা আমি আন্দাজে লিখতেছি না, আমি একটু বুঝে লিখি। আমরা জানি একজন যদি আরেকজনের কাছে যায়, তাই না? তাহলে আয়ন যদি 3 গেল কার কাছে? এর কাছে Fe3+, আর হাইড্রোক্সিল কি মাইনাস। আর এখানে কয়টা দেখো তো? হাইড্রোক্সিল, 3টা হাইড্রোক্সিল। তাহলে এখানে 100 মানে প্রাথমিক অবস্থায় 100, সাম্যাবস্থায় কি হয় 1 থেকে s মানে দ্রবীভূত হয়, এখানে s আর এখানে s, তাহলে কি 3 দিবে 3s। তাহলে KSP ইকুয়াল আমরা জানি কি এই Fe3+ ইনটু কি OH মাইনাস। খুব লক্ষ্য করে তাকাও, এইগুলা কিন্তু কিছুই না, এই পাওয়ার এগুলা কিছুই না, কিন্তু এইখানে 3 থাকার কারণে এখানে কিন্তু কিউব দিতে হবে। তাহলে এখানে মানটা কি s সাম্যাবস্থায়, আর এখানে মানটা কি 3s, কিউব এর জায়গায় কিউব। তাইলে এখানে মানটা বলি s ইনটু 3 তাহলে কত? 27s কিউব। তাহলে আমি এখানে লিখতে পারি যে KSP ইকুয়াল টু 27 s টু দি পাওয়ার 4। তাহলে s টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি বলতো? KSP বাই 27। তাহলে s ইকুয়াল টু √4 অফ KSP বাই 27। তো এখানে মান KSP মান বসিয়ে দিলে আমাদের ক্যালকুলেশনটা করলেই অঙ্কটা চলে আসলো। তো সবাই আশা করি এই ব্যাপারটা বুঝে গেছি। এই হলো আমাদের যদি দ্রাব্যতা থাকে দ্রাব্যতা গুণফল বের করা, বা যেটা দিয়ে দিত আমরা কিন্তু অন্যটা বের করে ফেলতে পারতাম। এগুলো মৌলগুলো ভাঙাটাই হলো মেইন। আমি আরেকটা যদি ভাঙা দেখাই, যদি হয়তো OH2 তখন তুমি লিখতা Fe2+, তখন হইতো এখানে 2O মাইনাস 100, এখানে হইতো 2s, এখানে হইতো 2s আবার হোল স্কয়ার হইতো, যেহেতু দুইটা হোল স্কয়ার, এখানে স্কয়ার, আর এখানে হইতো s 2 দুগুণে 4, তাহলে 4s কিউব এরকম হইতো। যদি ধরো এখানে থাকতো অ্যামোনিয়াম ক্লোরাইড, তখন এখানে হইতো অ্যামোনিয়াম প্লাস, দেখো একটা যোজনী একই, অ্যামোনিয়াম প্লাস, আর এখানে হইতো কি ক্লোরাইড মাইনাস। তো এখানে 100 1 মাইনাস s, এটা s এটাও s, যেহেতু কোনো পারমাণবিক সংখ্যা নাই, NH4+। তাহলে দেখো তখন হইতো এখানে হইতো NH4+, আর এখানে হইতো Cl কি মাইনাস, এখানে হইতো s ইনটু s, তাহলে s স্কয়ার ইনটু KSP √r KSP। আবার আর একটা দিয়ে একটু দেখাই। ধরো এখানে যদি থাকতো, আমি আরেকটা মৌল কই থেকে বের করতে পারি,
আর ধরো কপার হাইড্রোক্সাইড COH2 যদি থাকতো তাহলে তাহলে Cu2 প্লাস প্লাস OH মাইনাস OH দুইটা এখানে 1 0 0 1 মাইনাস S S আর 2S, তাহলে তোমরা বুঝতে পারতাছো এটা হইতো S আর এখানে 2S হোল স্কয়ার। তো যাই হোক এই টাইপটা পারবা। এবার আমরা শিখবো তলানি পড়বে কিনা বা অদক্ষেপ পড়বে কিনা। তো এই অদক্ষিপ্ত হবে কিনা সেই অঙ্কটাও কিন্তু আমরা মোটামুটি জানি, ঠিক আছে? সবাই বুঝতেছো কিনা আমাকে একটু জানাতে হবে, ঠিক আছে? সবাই বুঝতে পারতেছো? আমার ওয়াইফাই গেছে, হ্যাঁ ওকে। কালো দিয়ে লিখেন, আসলে আমার কালো কলমের অবস্থা মারাত্মকভাবে খারাপ, এজন্য এটা লিখতে হইতেছে। ওকে, তাহলে আমরা আচ্ছা দ্রাব্যতা গুণফলের একটা অঙ্ক করাই। আসলে ওই অঙ্কটা যদিও আমরা অনেক বার করাইছি, হাজার লক্ষ বারও করে ফেলছি, হাজার লক্ষ বার বললেও কিন্তু তেমন একটা ভুল হইতো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা তারপরে এখানের ভিতরে একটা পড়া আছে যেটা সবই মোটামুটি একটা আলাদা, সেটা হলো সময় প্রভাব, সেটাও করাবো। একটু খেয়াল করি, আমরা দ্রাব্যতা গুণফলের অঙ্কগুলো সবাই অনেকবার করছি, তবুও তোমাদের শুধু মনে করে দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করতেছি। একটু দেখো দুটো পাত্র আছে, আল্লাহ সব কলম দিয়ে শেষ হয়ে গেছে আজকে, তো এই জন্যই কিন্তু একটু ঝামেলা। তো একটু খেয়াল করি, এখানে দেওয়া আছে কি ধরো 40 মিলিলিটার, আর এখানে কি 6.10 কি -3 মোলার আর ক্যালসিয়াম ক্লোরাইড। খুব তাড়াতাড়ি দেখাবো। 30 মিলিলিটার, আর এখানে কি বলতো 0.04 মোলার, এখানে কি আছে সোডিয়াম ক্লোরাইড। এখন এটা পাত্র এ আর কি বি বলছে কি, আর এখানে দিয়ে দিছে KSP অফ ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম KSP কত 4 × 10⁻11। তাহলে আমরা আগে ব্যাপারটা জানি যে KSP দেখো KIP গ্রেটার দেন KSP হলে অদক্ষেপ পড়বে, আর যদি KIP লেস দেন KSP হয় তাহলে অদক্ষেপ পড়বে না। আর KIP আর KSP যদি একই হয়ে যায়, সমান হয়ে যায়, KSP গুলো KIP হলে অসম্পৃক্ত দ্রবণ হবে। একটু খেয়াল করো, সবাই খেয়াল করো। প্রথমে এখানে কি দেওয়া আছে আমরা দেখতে পাবো, কার KSP দেওয়া আছে, যার KSP দেওয়া আছে তাকে আমরা এখান থেকে বের করে নিয়ে আসবো। ধরো যদি বলি এখান থেকে ক্যালসিয়াম আর এখান থেকে কি যাবে ফ্লোরিন, স্বাভাবিক কথা বুঝেই গেছো তোমরা। তাহলে এখানে যদি বিক্রিয়া করি তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম ক্লোরাইড যদি হয় তাহলে সোডিয়াম যাবে ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড প্লাস এই কিছু হচ্ছে কি ফ্লোরাইড, তাহলে ক্যালসিয়াম কি ফ্লোরাইড। তো এখানে দেখো সোডিয়াম একটা দুজনে মিলে গেছে। একটু খেয়াল করো, তাহলে আমার দরকার কি এটা। এখন এই দ্রবণে কিন্তু আমরা এইভাবে ঢাইলা দিছি, এই দুইটা দ্রবণকে পাত্রে মিশ্রিত করে দিছি। তো যদি ঢাইলা দেই তাহলে এই দ্রবণের আয়নের কিন্তু ঘনমাত্রা 1 থাকবে না, এই দ্রবণের আয়নের ঘনমাত্রাও কি থাকবে না, 1 থাকবে না। যদি আমরা বলি এই দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হবে, তাহলে সুতরাং এই যেমন যদি বলি ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা, তাহলে কি হয় বলতো, আমরা জানি S2 = S1 × B1/B2। তাহলে দেখো, তাহলে S1 টা কি ছিল, এটা ঘনমাত্রা আগের আয়তন ইনটু ঘনমাত্রা 6.10⁻23। এইবার এই আয়তনটা কি দুটো ঢাইলা দেওয়া হয়েছে, তাহলে এই 40 আর এই 30 কত 70, তাহলে এটা ঘনমাত্রা পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। আবার সেম ভাবে এখান থেকে ফ্লোরাইডের ঘনমাত্রা পাওয়া যাবে, সেম ভাবে আমি যদি বলি ফ্লোরাইডের ঘনমাত্রাটা, তাহলে ফ্লোরাইড S2 S1 B1, তাহলে এখানে লিখবা আমরা লিখব কি 30 × 0.04 বাই কত বলো তো, দুইটা একসাথে ছিল 70। তাহলে এই দুটো ঘনমাত্রা পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে আমরা বলতে পারি KIP = কোনটা নিব, ক্যালসিয়াম 2+ আর বলতো ফ্লোরাইড মাইনাস। এখন একটু খেয়াল করো, ফ্লোরাইড এখানে কয়টা বলতো, দুইটা, এজন্য এখানে কি থাকবে হোল স্কয়ার থাকবে। তাহলে ক্যালসিয়ামের মানটা ইনটু ফ্লোরাইডের মানটা বসিয়ে দিয়ে হোল স্কয়ার করলে, যদি আমরা দেখি আমাদের যে দেওয়া গিভেন KSP যেটা যদি KSP-টা বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে, ছোট হলে অদক্ষেপ পড়বে না, আর সমান হলে অসম্পৃক্ত দ্রবণ। এই কথাটা অনেকবার করাইছি, এই জন্য আমি এটা আর বেশি গেজাইতেছি না এটা নিয়ে আর কি, ঠিক আছে? এটা নিয়ে বেশি গেজাইতে চাইতেছি না, তোমরা আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছো। আমরা বেশি গেজাইতে চাইতেছি না, হ্যাঁ সবাই বুঝতে পারতেছো? কিছু আমরা সব আগেই গেছি গিয়ে। ওকে, তো অনেকে শেয়ার করো নাই, শুধু এখানে আব্দুর রহমানের বাটনটাতে শেয়ার বাটন আসতেছে, যে ও শেয়ার করছে। আর এই যে সাকিব, মুনিয়া, নুসাদান, তানহা, তোমরা ইয়াতে শেয়ার করছো কিনা জানি না, টাইম দিলে। এইবার খুব ভালো করে একটু খেয়াল করবো আমরা যে আরেকটা অঙ্ক, এখানে দ্রাব্যতা অদক্ষেপ অঙ্ক করে ফেলছি। আরেকটা অঙ্ক আইসে পড়তে পারে সম আয়ন প্রভাব। তো সমান প্রভাবটা কি, সমান প্রভাবটা কাকে বলে, খুব ভালো করে খেয়াল করো। যদি এক জায়গায় দুইটা আয়ন আমরা দিয়ে দিই, ধরো একটা দ্রবণের দ্রাব্যতা ছিল, একটা জিনিসের দ্রাব্যতা ছিল, কিন্তু আমি যখন সেই জিনিসটার সেই সেম আয়নের
আরেকটা দ্রবণ দিয়ে দিলাম, দেখো সেম আয়ন যদি থাকে, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড ছিল, এর সাথে আমি আবার ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম, তখন এখানে কিন্তু দুইটা সম আয়ন আসার কারণে এখানে দেখা যাবে যে তোমার ঘনমাত্রা হ্রাস পাবে। যদি ক্ষতে আসে এই প্রশ্নটা, যদি বলা হয় যে সমায়ন প্রভাব কাকে বলে, তুমি বলবা কি যে দুইটা যদি আয়ন একরকম হয় তখন যে কোনো দ্রবণের ঘনমাত্রা কি পায় বা দ্রাব্যতা কি পায়, হ্রাস পায়, তাকে সমায়ন প্রভাব বলে। ওকে, তো দ্রাব্যতার আমি সময় প্রোগ্রাম করে একটু বের করতেছি। আসলে কোনো কিছু খুঁজতে গেলে তখন পাওয়া যায় না, এটা হলো দুনিয়ার নিয়ম, তোমাকে একটু বোঝাবে, একটু খেয়াল করো সবাই, খুব 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 কেয়ারফুলি তাকাও। হ্যাঁ, বুঝতে পারতেছো সবাই? সবাইকে বুঝতে পারতেছো ক্লাসটা? সবাই একটা বুঝান। হ্যাঁ, টাইমলাইন তো শেয়ার করলাম ভাইয়া, ও ঠিক আছে। তানহা, মুনিয়া, মনে সুলতান, নুসরাত, তানহা সবাই টাইমলাইন শেয়ার করে ফেলো। দেখো, একটা ভালো জিনিস শেয়ার করলো সেটার তুমি ভাগিদার তুমি হইবা, ঠিক আছে? আর খারাপ জিনিস শেয়ার করলে তুমি ভাগিদার হইবে, এটা স্বাভাবিক, এটাই নিয়ম। তো তোমারটা দেখে যদি কেউ একজন শিখতে পারে, তোমার শেয়ারটা দেখেন, হয়তো তার জন্য একটু উপকারী হবে। আল্লাহ, কোনো কলম কি নাই? আসলে কলম গুলো একটা ভালো না, বুঝছো? ভালো কলম না থাকার কারণে একটু আচ্ছা, যাই হোক, ধরো একটু সময় খুব ভালো করে এই অঙ্কটা খেয়াল করবা। আচ্ছা, গুণগত রসায়নটা অনেক ইয়েতে আছে, তো আমরা রে বাপ রে বাপ, কি একটা অবস্থা করতেছে। ঠিক আছে, ওকে 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 ওকে। শান্তি সুলতানা, মাইন খান, শিহাব, হ্যাঁ শিহাবেরটা দেখাইতেছে, খুব সুন্দর করে শেয়ার করছি। ওকে, ঠিক আছে, আমরা এই ওয়ার্ডটা একটু উঠিয়ে দিই। দেখো, তোমরা এইখানে লিখি যে গুণগত রসায়ন, একটু খেয়াল করি সবাই, যে এইখানে একটা পাত্র ছিল, এই পাত্রের ভিতরে যে দ্রবণটা ছিল সে দ্রবণের কেএসপিটা কত খেয়াল করি। যে দ্রবণটা ছিল এই দ্রবণের কেএসপি হলো 1.77 × 10⁻10। খুব ভালো করে খেয়াল করতে হবে, সেটা ছিল সিলভার ক্লোরাইড, সেটা ছিল কি সিলভার ক্লোরাইড। এই দ্রবণের ভিতরেই দেখা যায় যে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড ঢেলে দেওয়া হয়েছে, এবং এই সিলভার ক্লোরাইডটাকেও সেখানে না ঢেলে দেওয়া হইলো। এখানে দেখো কি ঢেলে দেওয়া হয়েছে, আবার সেই সিলভার ক্লোরাইডটাকেও সেখানে ঢেলে দেওয়া হয়েছে। তো 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয়েছে। একটু খেয়াল করি সবাই, খুব 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 ভালোভাবে খেয়াল করতে হবে। এই প্রশ্নটা এরকম ভাবে আসে যে একটা ছিল সোডিয়াম ক্লোরাইড, সিলভার ক্লোরাইড ছিল। এখন আমি কি করলাম, 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড এটা ঢেলে দিলাম এখানে। তাহলে এখানে দ্রাব্যতাটার কি হইলো, চেঞ্জটা কি হইলো? যদি একটু খেয়াল করি, এখানে দেওয়া আছে কেএসপি, তাহলে এখান থেকে আমাদের দ্রাব্যতা দরকার, আগে দ্রাব্যতাটা বের করে ফেলি আমরা। তাহলে আমরা জানি দ্রাব্যতা বের করার সিস্টেমটা কি ছিল, সিলভার ক্লোরাইড বাংলায় কি হয়, সিলভার প্লাস প্লাস এই ক্লোরাইড মাইনাস 1 0 0 1 থেকে s পর্যন্ত রূপ হইছে, এখানেও s এখানেও s। যেহেতু দেখো এটা যোজনীয়, এটা যোজনীয়, এক s s, 2 থাকলে 2s লিখতাম, 1 থাকলে 1 যেহেতু 1s লেখা লাগে না। একটু খেয়াল করি, যদি আমি এখান থেকে বলি তাহলে KSP লেখলে কি লেখা যায়, সিলভার প্লাসের ঘনমাত্রা ইনটু ক্লোরাইড মাইনাসের ঘনমাত্রা। খেয়াল করি, এটার মান কি s ইনটু এটার মান s, তাহলে s s কি s স্কয়ার, তাহলে KSP ইকুয়াল s স্কয়ার, তাহলে s স্কয়ার ইকুয়াল লেখা যায় KSP বা s ইকুয়াল টু KSP। তাহলে আলটিমেটলি আসে এখান থেকে k এর মানটা বসাই দিলে 1.77 10 টু দি পাওয়ার মাইনাস 10। এখানে আমরা যদি ইকুয়েশন বা সরি ক্যালকুলেশন করি তাহলে মানটা চলে আসে 1.33 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত বলো তো, 5 মোল পার লিটার। এটা তোমার মনে মনে রাখো, চোখে চোখে রাখো। এই তাহলে দ্রাব্যতা এখানে রেখে দিই আমরা 1.33 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোল পার লিটার। খেয়াল করো, এইটা হলো তার দ্রাব্যতা। মাঝে মাঝে এই দ্রাব্যতা থাকেও, ঠিক আছে? এখানে আমার বের করে দিতেছি, তাহলে আমরা বুঝলাম এই ধরনের দ্রাব্যতা তাহলে কত, 1.33 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোল পার লিটার। এখন এই দ্রবণটাই ডাইলা দিলাম কার ভিতরে, 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের ভিতরে। তাহলে আমরা শেষ পর্যন্ত আইসা দেখব যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পায় কিনা। কেন পাবে, কারণ এখানে একটা আয়ন ছিল সিলভার প্লাস ক্লোরাইড মাইনাস, সেম আয়নটা এখানে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস। দেখো এই যে ক্লোরাইড মাইনাস, এই যে ক্লোরাইড মাইনাস, যখন একই জায়গায় আসবে তখন এই আইসা কিন্তু এর দ্রাব্যতা হ্রাস করে দিবে। বুঝা গেছে কথাটা? এই আইসা এই দ্রাব্যতা কি করবে, হ্রাস করবে। তো আমরা কি করলাম, এখানে কেএসপির মাধ্যমে এখানে দ্রাব্যতার আগে বের করে নিলাম। বুঝা গেছে কথাটা? এই দ্রাব্যতা দেওয়া থাকতে পারে, তখন না থাকলে বের করে নিছি আমরা, এইগুলো সূত্র দিয়ে আমরা জানি, একটু আগে শিখছিলাম। তো এইবার আমরা চেঞ্জ করব যে এইটার ভিতরে যখন এটা ঢেলে দেওয়া হলো সোডিয়াম ক্লোরাইডের ভিতরে, তো গণনা কি ঘটলো। আমরা যদি এইটাকে এইখানে লিখছি,
এইবার আমরা এটাকে আবার লিখতে পারো, তুমি চাইলে যে না থাক আমি এটা আর লিখবো না সেটাও করতে পারো। একটু যদি খেয়াল করি, এবার দেখো এটা শেষ। এবার সোডিয়াম ক্লোরাইড দ্রাব্যতা লিখি, সোডিয়াম ক্লোরাইড, যদি সোডিয়াম প্লাস প্লাস ক্লোরাইড মাইনাস। এখন দেখো এটা 1 মাইনাস এস, আর এখানে কি এস আর কি এস, এটা তার দ্রাব্যতা। তবে আমরা কিন্তু জানি যেটা কত মোলারের 0.1 মোলার, তার সুতরাং এটার ঘনমাত্রা 0.1 মোলার, 0.1 মোলার। এক লাইনে লিখলাম আর কি, তুমি চাইলে কি করতে পারতা, লাইন বাড়াতে পারতা, কমাইতে পারতা। এবার খেয়াল করো, আমার যে সিলভার ক্লোরাইডটা, এই সিলভার ক্লোরাইডটা কি ঘটনা করছে খুব ভালো করে খেয়াল করতে হবে। সিলভার প্লাস প্লাস কি ক্লোরাইড মাইনাস, একটু খেয়াল করো তো, এইখানে 1 মাইনাস এস, এইখানে দ্রাব্যতাটা যদি ধরি এক্স, পরিবর্তিত দ্রাব্যতা আমরা এক্স ধরে ফেললাম। দেখো এখন ঢালার পরে কি হবে সেটা আমি দেখবো। ঢালার পরে এক্স, এইখানে দেখো তো এইটা ক্লোরাইড তো আগেই ছিল, এইবার এই 0.1 আরো কি আবার এড হয়েছে, এই দ্রাব্যতাটা এক্স এসে 0.1 কি হয়ে গেছে, এড হয়ে গেছে। এইটুকুই কিন্তু সবচেয়ে বড় বোঝার জিনিস, ঠিক আছে? এইটা তো ছিল যে ঘনমাত্রা আসছে সে ঘনমাত্রা এড হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমার এইখানে দ্রাব্যতা সাম্যাবস্থায়, এটা সাম্যাবস্থায় লিখছে, এটা সাম্যাবস্থায় লিখছে, এক লাইন কমে লিখছে আর কি, সবাই একটু ভালো করে বুঝবা। যদিও খেয়াল করি যে এইবার কেএসপি কার সিলভার ক্লোরাইড যেটা ডালছে সেটার না, কিন্তু পরিবর্তন হয় কার, যারে আমি ডাইগার ধ্বংস করলাম আর কি তার। তাহলে কেএসপি কিন্তু কি দেখো সিলভার প্লাস ইনটু কি ক্লোরাইড মাইনাস। তাহলে একটু খেয়াল করি, এই সিলভার প্লাস কি x ইনটু x প্লাস 1, ভালো করে খেয়াল করো কেএসপি। খেয়াল করো তো কেএসপি কিন্তু দেখো x x এর মধ্যে কি হয় x স্কয়ার প্লাস, আচ্ছা কেএসপি মানটা এখানে বসিয়ে দেই। এটা কেএসপি মান কি ছিল, এটা ছিল 1.77 10 টু দি পাওয়ার মাইনাস কত 10 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 0.1x। আচ্ছা এখানে আমরা জানি যে লেখা যায় এই x স্কয়ার কে বাদ দেওয়া যায়, কেন? কারণ এই x স্কয়ার এর তুলনায় এটা অতি নগণ্য। 1.77 কে 1 লেখা 10 মিনিটে ভাগ দিলে তার বর্গমূলের মান আরো নগণ্য। তাহলে এত নগণ্য হওয়ার কারণে এই মানটা কি দেওয়া যায়, বাদে দেওয়া যায়। এভাবে লিখে ফেলবা, লেখার পর লিখবা যে 0.1x ইকুয়াল টু 1.77 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 1.77 10 টু দি পাওয়ার মাইনাস 10 বাই কত 0.1। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মানটা চলে আসে 1.77 10 টু দি পাওয়ার মাইনাস 9 মোল পার লিটার। একটু খেয়াল করো, এইবার দেখো এবার দ্রবণের দ্রাব্যতা কত চলে আসলো 1.77 মাইনাস 9। দ্রাব্যতা আমরা দেখছি কত ছিল 1.3 মাইনাস 5। দেখো এক লেখা 5 মিনিটে ভাগ ছিল, আর এখানে দ্রাব্যতা কি হয়ে গেছে, কত হ্রাস হয়ে গেছে। তাহলে আমরা এই অঙ্কগুলো যদি আসে একেবারে এই লাইনগুলো সবচেয়ে বোঝার জিনিস, যেটা দিবে সেইটা, আর যেটা এখন আমাদের হইছে সেটা হলো কি যেটা সমান থাকবে তার সাথে এই ঘনমাত্রাটা কিভাবে যোগ হবে। তারপরে আমাদের কাজটা করব যে এটা ঘনমাত্রা এটা x এটা, সুতরাং সময়ের প্রভাবের ফলে দ্রাব্যতা কি পাইলো, হ্রাস পাইলো। তো আশা করি এই ব্যাপারটা সবাই বুঝে গেছি। তো আমরা যদি একটু এই ব্যাপারটা বোঝার পরে আমরা চলে যাব সেকেন্ড অধ্যায়ে, কারণ এইখানের পরে আমাদের আরেকটা শুধু দ্রাব্যতা নির্ণয়ের একটা অঙ্ক আছে, তবে সেটাকে আমি অঙ্ক বলি না, সেটাকে তুমি নিজেই পারবা। খেয়াল করবা যে দ্রাব্যতা S ইকুয়াল টু একটা কিছু অঙ্ক থাকে যে m বাই 100 m বাই m মাইনাস m। তবে এটা কিছুই না, S হলো দ্রাব্যতা, খেয়াল করো, আর m হলো গ্রামে কোন ভর, আর m মাইনাস m মানে হলো দ্রাবক, আর এই mটা তাহলে দ্রব। তো এটা কি দ্রবণ, ঠিক আছে, এটা দ্রব আর কি। তুমি যদি আরো সহজে মুখস্থ রাখতে চাও তাহলে কি হবে, ধরো তুমি যদি আমি যদি বলি, ধরো তুমি যখন একটা মেয়ে দেখতে গেলা, তোমার শরবত দিল, এখন শরবতে চিনি কম দিছে নাকি বেশি দিছে সেটা তুমি শরবত থেকে বুঝবা না, মানে দ্রবণ থেকে কিন্তু বুঝবা না। তুমি দ্রবণ থেকে বুঝবা যে শরবতে চিনি কম দিছে নাকি বেশি দিছে। চিনিটা জানি আমরা জানি দ্রব, চিনিটা কি বলতো দ্রব, আর পানিটা কি বলতো দ্রাবক। তো আমি কি দ্রবণ থেকে বুঝতে পারবো যে এখানে চিনি বেশি না কম? না, আমি বুঝতে পারবো যে পানি এবং চিনির সাপেক্ষে বুঝতে পারবো, পানির সাপেক্ষে চিনি বা চিনির সাপেক্ষে পানি কতটুকু দেওয়া হয়েছে। তাহলে এই জন্য বলা হয় ঘনমাত্রা ইকুয়াল টু, এখানে হলো দ্রব বাই দ্রাবক ইন্টু 100। এইটাই হলো আমাদের কি দ্রাব্যতা নির্ণয়ের বৈসাদৃশ্য। যেমন আমাদের এইভাবে চিত্র আঁকে দিবে, বলবে যে এইগুলোর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য। আমাদের এই যে এইটা যদি বলে, এই যে এইটা যদি বলে ইলেকট্রন কক্ষপথ, এটা হলো বোরের, এটা হলো রাদারফোর্ডের। এবার এন্টারগুলো NF/2 পাই, এখানে অঙ্ক দেখাইছিলাম 1/λ RS, এটা অঙ্ক দেখাইছিলাম। কোয়ান্টাম সংখ্যা এটা বলছিলাম, আমাদের ভিডিও থেকে দেখে ফেলবা। আউটবার নীতি, হুন্ডের নীতি, প্রতিবর্জন নীতি, ইলেকট্রন সাধারণ নিয়মের ব্যতিক্রম, দ্রাব্যতা, পদক্ষেপ, সময় প্রভাব, এগুলো দেখাইলাম। তো আর হলো শনাক্তক আইন শনাক্তকরণ।
তো এইটাই ছিল এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো। এবার আমরা চলে যাব যে তার পরের চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ কি সেটা দেখতে। ঠিক আছে, এইবার আসলে আমরা যদি বলি যে পড়াতে শুরু করলেই আমরা জানি কিছু খনির কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কিছু খর কথা বলবো। পরিকল্পনা আসে যে হীরক আর গ্রাফাইট। বলে যে হীরক ও গ্রাফাইটের মধ্যে হীরকটা হলো বিদ্যুৎ অপরিবাহী, গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। খুব ভালো করে খেয়াল করো, আমাদের এই হীরকটাও কার্বনের রূপভেদ, গ্রাফাইটটাও কার্বনের রূপভেদ, কিন্তু দেখা যায় হীরকটা বিদ্যুৎ অপরিবাহী কিন্তু গ্রাফাইটটা বিদ্যুৎ পরিবাহী। কেন? কারণ হীরকের একটা কার্বন পরমাণু বাকি আরো 4টা কার্বনের সাথে যুক্ত আছে, কিন্তু গ্রাফাইটের একটা কার্বন পরমাণু 3টা কার্বনের সাথে যুক্ত, একটা কি থাকে? খালি থাকে। আরো সহজ করে বললে হীরকটা sp3 সংবরীকরণে আছে, তাই একটা s ও 3টা মিশ্রিত হয়ে যায়, তাহলে বাকি কোনো আলাদা কোনো পি খালি থাকে না, এবং ঘূর্ণনও কি না সম্ভব না, এজন্য ইলেকট্রন স্থানান্তরও সম্ভব না, এজন্য হীরক বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু গ্রাফাইটে sp2 সংবরীকরণ হওয়ার কারণে একটা আমাদের p3 অর্বিটাল করে 3টা px py pz, একটা s আর 2টা মিশ্রিত হয়, একটা pz কি থাকে? খালি থাকে। এটা ঘূর্ণনের ফলে আমাদের ইলেকট্রন স্থানান্তর হয় এবং গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, হীরক বিদ্যুৎ পরিবহন করে না। এক কথা সব বলে দিব, সব খুব ভালো করে বুঝে যাইবা। এবার তারপরে যদি বলি যে পরিকল্পন আসে যে কার্বন ডাইঅক্সাইড একটি গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ কেন? যদি বলি কার্বন ডাইঅক্সাইড একটা একক অণুতে অবস্থান করে, আর সিলিকন ডাইঅক্সাইড বিশাল বড় আকারে কি করে গঠন করে? একটা ডাইমার গঠন করে। ডাইমার গঠন করে। তো এবারে আমরা যদি বলি এইভাবে, তাহলে এভাবে আমরা অনেক বড় একটা সিম্বল বানাইতে পারবো, আমরা চাইলে বানাইতে পারবো। দেখো যদি বলি সিলিকন, তবে খুব মনে রাখার বিষয় যে সিলিকনের হাত হতে হবে 4টা, অক্সিজেনের হাত হবে সবসময় কয়টা? 2টা। এটা গেল। এবার পরীক্ষা প্রশ্ন আসে, তাহলে আমরা এটা যদি একটু সহজ করে একটু বলি যে কার্বন ডাইঅক্সাইড একটি গ্যাস, সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ কেন? বলবা কার্বন ডাইঅক্সাইড একটা একক অণুতে অবস্থান করে, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড বিশাল বড় আকারে ডাইমার গঠন করে। এই জন্য কার্বন ডাইঅক্সাইড একক অণু হলে তাকে ভাঙা সহজ, এই জন্য গ্যাসীয়। আর ডাইমার গঠন করলে একজনের হাতে ধরে রাখে, অনেক বিশাল বড় দৈত্যাকার অণু গঠন করে, ডাইমার গঠন করে, সিকল গঠন করে, এই জন্য এটা কিন্তু হয়ে যায় কঠিন। আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলে যাব, এগুলো কিন্তু ক্ষয়ের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, যেগুলো আমরা বলতেছি। আমি যেভাবে বলি সেভাবে একটু মুখস্থ করে ফেলো, দেখা যাচ্ছে তোমার মুখস্থ হয়ে গেছে। দেখো পরিপ্রশ্ন আসে যে NCl5 গঠিত হয় না, কিন্তু PCl গঠিত হয় কেন? যদি আমরা এটা বলি, এটা সহজ কথা যে নাইট্রোজেন এটমের যদি করি নাইট্রোজেন 7, তাহলে কি আসে? 1s2 2s2 2p কত? 3। দেখো এই p এর অরবিটালের পরে আমরা জানি, দেখো এই যোজনী কত হয়? 3। মানে কোন মৌলের বিজোড় ইলেকট্রন সংখ্যা এটা যোজনী, তাই না? এই দেখো বিজোড় এখানে কয়টা আছে? 3টাই আছে। বাট এইখানে আর যোজনী 3 এর বেশি হওয়া সম্ভব না। কেন? কারণ 2d কি না বলতো? সম্ভব না। আমাদের 2d এর সম্ভব না, এজন্য স্থানান্তর সম্ভব না। কাকে দিবে? স্থানান্তর সম্ভব না। কিন্তু ফসফরাসের কথা যদি বলি, ফসফরাস কত? 15। যদি বলি 1s2 2s2 2p6 3s2 3p কত? 5, সরি 3। এবার দেখো এই p তে 3টা ইলেকট্রন যাবে, আর এই 3 কিন্তু আছে। এই 3 আমি এখানে একটু আঁকার চেষ্টা করি, মানে দ্বিতীয় অর্ডার করা থাকে, 5টা থাকে। তো এইখানে এই 3টা আর এই এসোকাটা 2টা উত্তেজিত অবস্থায় এখান থেকে একটা ইলেকট্রন স্থানান্তরিত হয়ে কোথায় যেতে পারে? এখানে যেতে পারে। আমি যদি আরেকটা বক্স আঁকলাম তোমরা আঁকবা, তাহলে দেখো সে যখন এখানে যায় তখন যোজনী কত হয়ে যায়? 5। তার জন্য PCl গঠিত হইতে পারে, কিন্তু NaCl গঠিত হয় না, কারণ এই যোজনী 3 এর বেশি অসম্ভব না। তাহলে এই ব্যাখ্যাটা হলো অষ্টক সম্প্রসারণ দ্বারা বলতে পারি যে নাইট্রোজেনের অষ্টক সম্প্রসারণ সম্ভব নয়, কিন্তু ফসফরাসের অষ্টক সম্প্রসারণ সম্ভব। এজন্য ফসফরাস কি করতে পারে? যে কি করতে পারে বলতো? যখন উত্তেজিত অবস্থায় ইলেকট্রন স্থানান্তর করতে পারে। এই সেম ব্যাখ্যা দিয়া আমরা দিতে পারি OF6 ও SF6 এর কথা আমরা বলে ফেলতে পারি। খুব ভালো করে একটু খেয়াল করতে হবে যে পরিকল্পনা শেপ যে OF6 বা OF4 এগুলা গঠিত হয় না, কিন্তু SF6 গঠিত হয় কেন? তাহলে আমরা বলবো অক্সিজেন কত বলতো? 8, 1s2 2s2 2p কত বলতো? অবশ্যই 4। একটু খেয়াল করি আমরা, এখানে যদি p তে ওটা থাকতে পারে কয়টা? 3টা, বক্স 3টা, এখানে যদি 1টা 2টা 3টা, তাহলে এখানে খেয়াল করো তো, এখানে আমরা জানি কোন মৌলের যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে ততটাই তার যোজনী। তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারলাম এখানে যেহেতু বিজোড় ইলেকট্রন 2টা, তাহলে যোজনী 2। দেখো তো এখানে কি আর ইলেকট্রন স্থানান্তর সম্ভব বা অষ্টক সম্প্রসারণ সম্ভব? না, সম্ভব না। কেন? কারণ 2d সম্ভব না। আসো যদি আমরা অপর পক্ষে সালফারের কথা চিন্তা করি, সালফার কত? 16।
1:2, 2:2, 2p6, 3:2, 3p কত বলো তো 4, তাই না? একটু খেয়াল করি, এই 3s আমাদের দুটো অর্বিটাল ইলেকট্রন দুইটা হুন্ডিমিত অনুসারে বিভক্ত করতেছি, আর 3d কিন্তু এখানে সম্ভব এবং আছে, কিন্তু 3d ইলেকট্রন নাই। 3d একটু আঁকার চেষ্টা করি, এখানে 1 2 3 4 5 দিলাম। একটু খেয়াল করি, খুব ভালোভাবে খেয়াল করতে হবে, এখানে 1 2 3 4। এখন যোজনী কত 2, এখন যোজনী কত 2। এইবার একটু খেয়াল করি যে উত্তেজিত অবস্থা, সালফারটা যখন উত্তেজিত হবে তখন ঘটনা ঘটবে কি, যখন তারে কেউ উত্তেজিত করে দিল তখন এখান থেকে ইলেকট্রনগুলো স্থানান্তরিত হবে কোথায়, এই 3d তে। দেখো এইখান থেকে প্রথমে ধরো আমরা জানি যে এইখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে কোথায়, এখানে, আর এখান থেকে গেল, এখান থেকে ইলেকট্রন যাবে কোথায়, এখানে। এখানে আসলো, এবার যোজনী কত দেখো তো 4। আবার আরো উত্তেজিত অবস্থায় সে কি করবে, এবার এখান থেকে ইলেকট্রন নিতে পারে, কারণ ডি তে অনেক ফাঁকা আছে, যতটুকু দেওয়া সম্ভব। এবার দেখো এইখান থেকে, এখান থেকে বিজোড় 3টা আছে, এইখান থেকে একটা ইলেকট্রন যাইলো আবার কোথায়, এখানে। তাহলে দেখো এখন বিজোড় কয়টা বলতো 6টা, তাহলে এখন যোজনী কত 6। তাহলে এই প্রশ্নটা আসে যে সালফার পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে কেন। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে সালফার SF4 SF6 এগুলো গঠন করতে পারলো, কারণ সালফারের যেহেতু একটা ডি অর্বিটাল আছে তাই তার অষ্টক সম্প্রসারণ সম্ভব, এবং এই জন্যই কিন্তু সালফার পরিবর্তনশীলতা প্রদর্শন করার কারণে SF6 গঠিত হয়, বাট OH6 বা OH4 গঠিত হয় না। খুব মজার কথা হলো, শুধুমাত্র একটা কথা তুমি বলতে পারো যে অক্সিজেন এর অষ্টক সম্প্রসারণ সম্ভব না, কারণ 2d তার সম্ভব না, সে বিজুর ইলেকট্রনগুলো স্থানান্তর করতে পারে না, যোজনী বাড়াইতে পারে না, এজন্য OH4 OH6 গঠন করা সম্ভব না। আর সালফারের বেলায় অষ্টক সম্প্রসারণ সম্ভব, ইলেকট্রনগুলো স্থানান্তর সম্ভব, এবং যেহেতু সম্ভব সেহেতু সে উত্তেজিত অবস্থায় এখান থেকে একটা ইলেকট্রন দিল ডিতে, আবার পরে আবার উত্তেজিত অবস্থায় এখান থেকে একটা ইলেকট্রন দিল আবার ডিতে, তাহলে এখানে যোজনী 4, এখানে যোজনী 6, তাহলে এখানে যোজনী 4 মানে 4টার সাথে বন্ধন সৃষ্টি করতে পারে, 6 বন্ধন সৃষ্টি করতে পারে। তো এই জন্য OH4 OH6 গঠিত না হলো এটা গঠিত হয়। আশা করি এটা সবাই বুঝে গেছে। এবার আমরা শিখবো তার পরের পড়াগুলো। দেখো এগুলো খাওয়ার জন্য মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। এবার দেখো পরীক্ষা প্রশ্ন আসতে পারে সালফার ডাইঅক্সাইড ও ক্লোরিন এদের মধ্যে বিরঞ্জন কে ব্যাখ্যা করে এবং কে উত্তম বিরঞ্জক। আমরা জানি এটা সবচেয়ে বিরঞ্জক। বিরঞ্জক কাকে বলে? একটা রঞ্জক, রঞ্জক মানে যেটা রঙিন করে ফেলে কোনো বস্তুকে, আর বিরঞ্জক মানে যেটা রঙিনকে বর্ণহীন করে ফেলে। তাহলে আমরা জানি এই সালফার ডাইঅক্সাইডের সাথে আমি যদি পানি দেই এবং ক্লোরিনের সাথে আমি যদি কি দিই, পানি দিই, তাহলে দুইটা বিরঞ্জক গঠন করে। আমরা জানি সালফার ডাইঅক্সাইডের সাথে যদি আমি পানি দিয়ে দিই তাহলে জাইমান হাইড্রোজেন সৃষ্টি করে, আর এখানে H2S গঠন করে, এগুলা আমরা দেখলাম না। এই H2 এই জাইমান হাইড্রোজেনটা খেয়াল করবা, যে কোনো রঙিন বস্তু পাইলেই এইখানে বর্ণহীন বস্তু রূপান্তর করে ফেলে, আর এইটা উৎপন্ন করে জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেনটা রঙিন কোনো বস্তু পাইলেই সেটা কি করে দেয়, বর্ণহীন করে দেয়। তাহলে এভাবে কিন্তু এরা বিরঞ্জন করতে পারে। এই বিরঞ্জন ক্রিয়াটা স্থায়ী, এই বিরঞ্জন ক্রিয়া কি অস্থায়ী, ঠিক আছে, খেয়াল করতে হবে। এবং এইটা এটাই উত্তম বিরঞ্জক। আশা করি সবাই এইটাও বুঝে গেছে। ওকে, তাহলে আমরা যদি বুঝতে পারি, দেখো তাইলে আমরা বিরঞ্জন ক্রিয়াগুলো ব্যাখ্যা করতে পারলাম এবং এগুলো দিতে পারলাম। এবার আমরা চলে আসবো যে দেখো পরীক্ষা প্রশ্ন আসে যে এই Cl2 এর অসামঞ্জস্য বিক্রিয়া ব্যাখ্যা করো। অসামঞ্জস্য, আচ্ছা এটা অসামঞ্জস্য, আচ্ছা একটু তোমরা বানানটা দেখে ফেলো। বিক্রিয়া ব্যাখ্যা করো। অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া, যে যৌগ বা যে পদার্থগুলা একই সাথে জারক ও বিজারক উভয় রূপে ক্রিয়া করতে পারে তাকে বলা হয় কি বলতো, অসামঞ্জস্য বিক্রিয়া। ঠিক আছে, তো আমরা যদি এই বিক্রিয়াটা একটু মোস্ট কমনলি একটু দেখাই, তাহলে কিভাবে দেখাতে পারি, যে সেটা এইভাবে দেখাতে পারি যে খুব ভালো করে খেয়াল রাখবা, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন সে বিক্রিয়া উৎপন্ন করতে পারে সোডিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইপোক্লোরাস প্লাস জানি কি পানি। একটু খেয়াল করো, এখানে অক্সিজেন যোজনী কত 0, কিন্তু দেখা যায় এখানে সোডিয়াম প্লাস ক্লোরিন যোজনী কত -1। আবার একই সাথে দেখা যায় এটা +1 এটা -2, তাহলে এটা অবশ্যই কি হবে বলতো, দেখো এটা +1 এটা 0, তাহলে অবশ্যই এটা কি +1, মানে মিলার জন্য আর কি। এই যে +1 +1 2 2 -2। একটু যদি খেয়াল করে তুমি দেখতে পাও যে এখানে কোন ছিল কি 0, সে এইখানে হলো Cl-, যদি সার সঙ্গে যদি হ্রাস পায় তাকে বলা হয় বিজারণ, এবং এটা কি এবার জারক। একটু খেয়াল করো, আবার যদি এইটাই বলি, এইটা এবার হলো কি ক্লোরাইড Cl+1,
একটু খেয়াল করো তো, আমরা কিন্তু এটা বারবার জানি যে যদি সার সংখ্যা বৃদ্ধি পায় তাকে বলা হয় জারণ, তাই না? তাহলে জারণটা ঘটায় কি? বিজারক। তাহলে দেখো তো এই সিএল2 একই সাথে জারক ও বিজারক হিসেবে বিক্রিয়া করছে, এই জন্য এটা বলা হয় অসামঞ্জস্য বিকারক এবং এটা অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় জারণ ও বিজারণ একসাথে ঘটে তাকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। তো এটা আমরা বুঝে গেছি। খগুলা খুব ভালো করে একটু খেয়াল করতে হবে, তাহলে আশা করি এইটাও সবার জন্য ইজি হয়ে গেছে। এইবার আমরা পড়বো হলো, দেখো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আছে ডি ব্লক মৌল এবং সংকরীকরণটা। সংকরীকরণটার জন্য একটা ফুল ক্লাস আছে, সবাই সংকরীকরণের ক্লাসটা খুব ভালো করে দেখে ফেলবা। এবং সংকরীকরণের জন্য বিএসইপি আর রুলগুলা, সংকরীকরণের আমি সবাইকে বলি সংকরীকরণের যে ক্লাসটা আছে এই সংকরীকরণ এর ক্লাসটা দেখে ফেলবা। ধরো পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে NH3 এর বন্ধন কোণ 107 ডিগ্রি কেন? কারণ আমরা জানি এইটা যদি সংকরীকরণ করি, আমরা জানি এটা কোন সংকরীকরণ আছে এটা বের করার সূত্র কি? হাফ ইনটু কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা, কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী মৌলের সংখ্যা মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। একটু খেয়াল করতে হবে যে হাফ ইনটু, এখন দেখো নাইট্রোজেনের কেন্দ্রীয় মৌলের সর্বশক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে বলতো? নাইট্রোজেন 7 - 2 তাহলে কত? 5। আমরা জানি যে 3 থেকে 10 পর্যন্ত বিয়োগ 2, 11 থেকে 18 পর্যন্ত বাম পাশে ডান পাশে যেটা সেটাই তার কেন্দ্রীয় সর্বশক্তি স্তরের জারণ সংখ্যা। খেয়াল করো এবার একযোজী মৌল কয়টা বলতো? 3টা। আর ক্যাটায়ন অ্যানায়ন নাই, তাহলে বিয়োগ টিয়োগ দিলাম না। ক্যাটায়ন থাকলে আমরা যদি ক্যাটায়ন থাকলে তাহলে বিয়োগ হইতো, অ্যানোন থাকলে কি হতো? যোগ হইতো। ক্যাটায়নের ধনাত্মক, অ্যানোনের ঋণাত্মক। খেয়াল করো 8 ভাগ 2 তাহলে কত? 4। আমরা জানি sp হলে 2, sp2 মানে কয়টা? 3টা, sp3 মানে কয়টা? 4টা, sp3d মানে কয়টা? 5টা, sp3d মানে কত? 6টা, sp3d3 হলো 7টা। এই বুঝতে পারছো আশা করি জানো। এবার এটা কোন সংকরীকরণে আছে? sp3 সংকরীকরণে আছে। একটু খেয়াল করো তো, সেটা sp3 সংকরীকরণে থাকা সত্ত্বেও আমরা জানি সবাই এইভাবে জানি যে sp3 এর বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট এবং আকৃতি হয় চতুস্তলকীয়। কিন্তু দেখা যায় যে এর বন্ধন কোণের মান 107 ডিগ্রি এবং আকৃতি হয় পিরামিডীয়। এটা কিন্তু ক্ষয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমি আবারও বলি যে এই অধ্যায়ের জন্য বিএসইপি আর মোস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে একটা কোশ্চেন আসবেই 100% শিওর। আমার চ্যানেলে যাওয়ার পরে তুমি খালি এটা লিখবা যে লাইট অফ নলেজ 360 সংকরীকরণ। তুমি এটা লেখলেই দেখবে এটা প্রথম ভিডিও চলে আসবে। এটা যদি দেখো তোমার সংকরীকরণে যদি কোনো প্রবলেম থাকে, আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তুমি যে কোনো যদি একটা 9, 10, 6 এর বাচ্চারা দেখানো তাও তোমার সংকরীকরণ পারবে এবং সেই ভিডিও থেকে তোমার 7 নম্বর কমন করবে। কোন সংখ্যার ভিডিও থেকে তোমার 7 নম্বর কমন করবে বলে দিলাম। ওই ভিডিও থেকে 7 নম্বর, কোন সংখ্যার ভিডিও থেকে 7 নম্বর। ওকে, এবার দেখো এইটা কেন হয়? কারণ আমরা এখানে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। এটা কত? 5 মাইনাস, দেখো কেন্দ্রীয় মৌলের জনসংখ্যা, কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তি কয়টা? 5টা মাইনাস বন্ধন সংখ্যা কয়জনের সাথে? 3 জনের সাথে। এখন সে দুইটা কি আছে? বাকি আছে। তো এই দুইটা তার কি বলতো? মুক্তজোড় ইলেকট্রন। এই সে নাইট্রোজেনের 4টা হাত পূরণ করে। দেখো আমরা জানি sp3 একটা এসব 3টাকে মিশ্রিত সমূহ শক্তি সম্বন্ধ করা 4টা, সে পূরণ করে একটা উপরে এবং এই দুইটাকে নিচের দিকে। এখন একটা করে মুক্তজোড়ের মাধ্যমে আর সবগুলো বন্ধন জোড়ের মাধ্যমে। একটু খেয়াল করো, আমরা জানি বিএসইপি আর রুলটা কি বলছে যে লোন পেয়ার বিকর্ষণের মান সর্বাধিক, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপরে বন্ড পেয়ার বিকর্ষণ। তাহলে এখানে লোন পেয়ার ও বন্ড পেয়ার মধ্যে একটা বিকর্ষণ থাকার কারণে বন্ধন কোণের মানগুলো হ্রাস করে এবং হয়ে যায় 107 ডিগ্রি। আর মুক্তজোড় যেহেতু এখানে ইন্ডিকেট করে না, এই জন্য এখানে আকৃতি হয় পিরামিডীয়। তো আশা করি এইটা হচ্ছে কি সহজ। একটু খেয়াল করি, যদি অক্সিজেন এর ইলেকট্রন নিউট্রন 3.5 মেবি দেখে ফেলো 2.1 বিয়োগ, যদি বিয়োগ দিয়ে পাচ্ছ কত? 1.4। আর আমরা জানি এটা কত বলতো? 2.5 আর এটা কত? 2.1 বিয়োগ দিলে 0.4। আমরা জানি যদি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, দেখো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি আমরা জানি, আচ্ছা যদি আমরা জানি যে তড়িৎ ঋণাত্মক পার্থক্য, আচ্ছা আমাকে বলো তো যে
হ্যাঁ, একটু খেয়াল করো সবাই, মনোযোগ সঙ্গে লক্ষ্য করি। তাহলে যদি পার্থক্য যদি হয় শূন্য, তাহলে জানি কি বলতো বিশুদ্ধ সমযোজী। কি হয় বলতো? বিশুদ্ধ সমযোজী। যদি পার্থক্য 0 থেকে 0.5 এর মধ্যে হয় তাহলে হয় কি বলতো? অপোলার সমযোজী। কি হয়? অপোলার সমযোজী। আর যদি 0.5 থেকে 1.7 এর মধ্যে হয় তাহলে হয় পোলার সমযোজী বা পোলার। আর 1.7 এর বেশি হলে তাকে বলা হয় কি? আয়নিক। কি হবে বলতো? আয়নিক। তাহলে আশা করি এটা বুঝে গেছে। এবার যদি আমি একটু খেয়াল করি ব্যাপারটা, যে এখানে পার্থক্য কিন্তু 1.4, তাহলে কার মধ্যে পড়ছে বলতো? পোলার সমযোজীর মধ্যে পড়ছে। খেয়াল করো, পোলার যৌগ মানে কি? যাদের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হইতে পারে। এই জন্য দেখা যায় H2 ধনাত্মক প্রান্ত সৃষ্টি হতে পারে, যে অক্সিজেন হয়ে যায় আংশিক ঋণাত্মক আর হাইড্রোজেন হয়ে যায় আংশিক ধনাত্মক। আর এটার ভিতরে দেখো তো ইলেকট্রনের পার্থক্য হয় 0.4, তাহলে এটা অপোলার সমযোজী হওয়ার কারণে এটা ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হতে পারে না। আর না পারার কারণে আমরা জানি এটা কি হয়েছে বলতো? গ্যাসীয়। কি হবে? হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। এটা একটু সবাই ভালো করে খেয়াল রাখবা, এটা একটু দেখবা। ওকে, এবার আমরা যদি দেখি যে কিভাবে হয়, একটু খেয়াল করি সবাই। যে দেখো এইখানে কি হয়? অক্সিজেন, আমি দেখি হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন, সরি হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন। তো এর সাথে এটা বন্ধন, এর সাথে এটা বন্ধন, এর সাথে বন্ধন, এগুলো সব কি বন্ধন বলতো? হাইড্রোজেন বন্ধন। তো আশা করি বুঝতে পারছো। বাট স্ট্রেস দিলে কি বলতো? সেই এটা সৃষ্টি করতে পারে না। তো আশা করি সবাই এইটুকু বুঝতে পারতেছো। তো এই ব্যাপারগুলো কিন্তু পরীক্ষায় খুব খুব বেশি আসে। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারতেছো। এবং এই ব্যাপারগুলো পোলারিটি ও পোলার আয়ন। তাহলে এই পোলারিটি ও পোলার আয়ন থেকে আমি আর একটা ব্যাখ্যা দেব, তারপর আমরা চলে যাব। দেখো সবাই একটু খেয়াল করো, যে যদি প্রশ্ন চলে আসে, খেয়াল করতে হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বলতে পারে এর মধ্যে কে অধিক সমযোজী। তাহলে আমরা যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড একে ভাঙি, তাহলে ম্যাগনেসিয়াম 2+ আর ক্লোরাইড মাইনাস, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর কথা বলি অ্যালুমিনিয়াম 3+ আর ক্লোরাইড মাইনাস। খেয়াল করো এই দুটো কিন্তু আয়নের যৌগ। জানি আয়নের যৌগের সমযোজী বৈশিষ্ট্যের কথা বলতেছে, কে অধিক সমযোজী। আমরা জানি যেই ক্যাটায়নটা ক্ষুদ্র, আমরা জানি ক্যাটায়নের ক্ষুদ্রাকার, অ্যানায়নের বৃহদাকার। ক্যাটায়নের ক্ষুদ্রাকার এটা কার নীতি বলতো? ফাজানের নীতি। এবং ক্যাটায়ন বা অ্যানায়ন এর উচ্চ চার্জ, ক্যাটায়ন ও অ্যানায়ন এর উচ্চ চার্জ যে কোনোটাই পাইলে তার বৈশিষ্ট্য বলতো সমযোজী। সে কোন বৈশিষ্ট্যের? সমযোজী বৈশিষ্ট্যের। ওকে, বুঝতে পারছো আশা করি। তাহলে একটু খেয়াল করি, এইখানে খেয়াল করো, এটা ভাঙার পরে দেখলাম এই জিনিসটাই পোষণটা কমন, তো এটা বাদ দেবে, দেখলাম ক্যাটায়ন আছে। তাহলে ক্যাটায়ন, কোন ক্যাটায়নটা ক্ষুদ্র? যেই ক্যাটায়নটা ক্ষুদ্র সেই ক্যাটায়ন এরকম কিছু হবে না, কারণ দুইটা ক্যাটায়ন এর ভিতরে চার্জের কথা আছে। খুব ভালো করে খেয়াল করবা, যদি দুইটা চার্জ ভিন্ন থাকে কোনো কথা নাই, দুইটা চার্জ যদি ভিন্ন থাকে তাহলে যেই চার্জের মান বড় সেটাই হলো অধিক সমযোজী। তাহলে কোন চার্জের মান বড়? 2 নাকি 3? 3 বড়, এটা অধিক সমযোজী। তাহলে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক কার বেশি বলতো? যে কম সমযোজী, তাহলে এর গণনাঙ্ক স্ফুটনাঙ্ক কি বেশি। তো আশা করি বুঝতে পারছেন। ওকে, তো আমরা আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারতেছি। আচ্ছা, একটু খেয়াল করে কেউই আমরা আর একটা উদাহরণ এখান থেকে দেওয়ার চেষ্টা করব। দেখো আরেকটা উদাহরণ যদি এখান থেকে দেই তাহলে আমি বলতে পারি যে দেখো, যদি আমি বলি হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, বলতেছে এদের মধ্যে কে অধিক সমযোজী। তাহলে আমরা যদি একটু ভাঙার চেষ্টা করি, H+ আর ক্লোরাইড মাইনাস, H+ আর ক্লোরাইড মাইনাস, আর H+ আর Br মাইনাস। একটু খেয়াল করো তো, এগুলো সব একই রকম পোষণ, এটা বাল্ব। এবার দেখো তো চার্জ কি ভিন্ন? না, চার্জ একই। তাহলে এখানে দেখতে হবে এগুলো সব অ্যানায়ন। আমরা জানি অ্যানায়নের বৃহদাকার, যে অ্যানায়নটা বড় সে অধিক সমযোজী। তাহলে খেয়াল করো তো কোন অ্যানায়নটা বড়? এ অ্যানায়নটা সবচেয়ে বড়, তাহলে এ অধিক সমযোজী। এবার আসো, যদি আমি বলতাম সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, এখন বলতেছে কে অধিক সমযোজী। একটু খেয়াল করি, আমি যদি ভাঙি
সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস। খেয়াল করি তো, পয়েন্ট মাইনাস, দেখো তো এগুলার চার্জও এক, জিনিসও এক, তাহলে কি বাদ। একটু খেয়াল করো, এইবার আমরা দেখতেছি এগুলো ক্যাটায়ন। আমরা জানি ক্যাটায়ন ওদের ক্ষুদ্রাকার, যেই কারণে অধিক ক্ষুদ্র সে অধিক সমযোজী। তাহলে কে ক্ষুদ্র ক্যাটায়ন সোডিয়াম, তাহলে এটা অধিক সমযোজী। কি বোঝা যায়? একেবারে বোঝা যায়। তাহলে আমরা জানি যে এই ব্যাপারগুলা পরীক্ষা আসতে পারে, তো আমরা এগুলা দিয়ে দিব। তো আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পারতেছো এবং সবাই এগুলা আমল করতে পারবা। তো আমরা কাজ করব হলো যে তৃতীয় অধ্যায়টা, এখান থেকে আশা করি এইটুকুর মধ্যে তোমরা পড়ালেখা করো, আশা করি পরীক্ষা কমন পড়বে। তাহলে 1 আর 2 মানে 2 আর 3 শেষ করলাম, আমরা চতুর্থ অধ্যায়টা নেক্সট ক্লাসে শেষ করব। তো মোটামুটি অনেক দূর ক্লাস হয়ে গেছে, 1 ঘন্টা 18 মিনিটের মতো।